একটা লিমিট থাকে, কারণ তারাও জানেন 5 বছর পরে মানুষের সামনে আসা লাগে। এই দেশের কিসমত, এখন বদ কিসমত বলেন, যাই বলেন, দুর্ভাগ্য বলেন, এই দেশের এই কিসমত ছিল পরপর 3টা নির্বাচন, নাকি 4টা, পরপর 3টা নির্বাচন আমরা স্বাভাবিকতার বাইরে, তার সম্পৃক্ততা তার নিজ দেশের সাথে নাই। যে দেশের সে অধিবাসী, সেই দেশে সে একজন চতুর্থ শ্রেণীর নাগরিক। এই জিনিসটার পুনরাবৃত্তি রোধ করার জন্য আমরা কি করেছি বা কি করতে যাচ্ছি, এই জিনিসটা প্রথমে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। জাতীয় নির্বাচন কোন দলীয় সরকারের অধীনে হবে না, হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এর ফলে যে জিনিসটা আমরা অর্জন করব সেটি হলো, নির্বাচনের কোয়ালিটি নিয়ে প্রশ্ন আসতে পারে যে এ হয়েছে, এ প্লাস হয়েছে, এ মাইনাস হয়েছে, কিন্তু এটা অন্তত নির্দ্বিধায় বলা যায় যে রাতের বেলা কোনোদিন ভোট হবে না। রাতের বেলা রাতের যে সমস্ত কাজ হয় সেগুলি হবে। ভোট দিব আমরা 7টা থেকে 4টা বা 8টা থেকে 5টা, এবং যারা ভোট দিবেন তারাও অনুভব করবেন যে তাদের সেই তারেক রহমান সাহেব এবং তারও আগে ভিশন 2030-তে বেগম জিয়া প্রস্তাব নিয়ে এসেছিলেন। এখন সমস্ত রাজনৈতিক দল এই পয়েন্টে একমত হয়েছে যে কোনো ব্যক্তি বাংলাদেশে আর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এর ফলে আমরা যেটা আশা করতে পারি, সঙ্গত কারণে বাংলাদেশে আর এমন কোন রাজনৈতিক দানব তৈরি হবে না যার মাথায় এরকম একটা উদ্ভট চিন্তা কাজ করবে যে আমি দেশের রানী। সেখানে পার্লামেন্টারি সিস্টেমে কতটি মৌলিক চেঞ্জ হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলির গুরুত্ব অপরিসীম। একটা হলো, কারণ নিজ দলের ইচ্ছার বাইরে কোনো বিলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার আইনগত কর্তৃত্ব তাদের ছিল না। আগামী দিনে আমরা আর্টিকেল 70 সংশোধন করে বাজেট এবং অনাস্থা প্রস্তাব ছাড়া অন্য যে কোনো বিলের ক্ষেত্রে দলের মতের বিরুদ্ধে গিয়েও একজন সদস্য তার অবস্থান নিতে পারবেন, ভোট দিতে পারবেন। পার্লামেন্টের কাজ কি? একটা হলো আইন প্রণয়ন। এই মসজিদে যখন নামাজ আজান পড়বে তখন আমরা একটা ব্রেক দেব। এই মসজিদে আজান, সংসদের কাজ 2টা, মানে সংসদ সদস্যদের কাজ 2টা। স্পিকার সরকারি দল, ডেপুটি স্পিকার বিরোধী দল। এইগুলি আমি জানি না শুনতে আপনাদের কাছে কিরকম লাগছে, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে এইগুলির ফার রিচিং ইফেক্ট আছে। একদিনে তো জাম্প করে আমরা হাউস অফ কমন্সে পৌঁছাতে পারবো না, অথবা ইউএস কংগ্রেসে পৌঁছাতে পারবো না, কিন্তু এই যাত্রা শুরুর যে পদক্ষেপগুলি, এগুলি আমাদের বিগত দিনের সংসদীয় রাজনীতির ইতিহাসের প্রেক্ষাপটে একটা যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে দেবে বা সূচনা করে দেবে। দ্বিতীয়ত, আমি যে দলের সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক নগণ্য কর্মী, এই দল আগাগোড়া বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এই দলটির প্রতিষ্ঠাতা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব প্রথমে এসেই দীপশিখা যেন সবসময় উজ্জ্বল থাকে, সেটি হলো আমাদের একটা টপ প্রায়োরিটি। গত 50-55 বছরের স্বাধীনতা পরবর্তী ইতিহাস থেকে আমরা শিখার চেষ্টা করেছি, এবং শিখার চেষ্টা করেছি বলেই বেগম খালেদা জিয়া 2017 সনে ভিশন 2030 উত্থাপন করেছিলেন। পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি দফা নিয়ে এসেছেন। আমরা বাংলাদেশের একটা কনস্ট্রাকটিভ, একটা গুণগত রূপান্তর চাই, পরিবর্তন চাই। আপনারা জানেন সবাই, আশা করি, যে এখানে আমি বিএনপি মনোনীত প্রার্থী আগামী নির্বাচনে। আজকে প্রচারণার কোনো বিষয় নেই, আজকে আপনাদের কারো কাছে আমি ভোট চাইব না, কারণ প্রচারণা তো নাই, আজকে মত বিনিময়।
আমি মত দিব, আপনারাও মত দিবেন, এটা নাম হচ্ছে মত বিনিময়। তো আগামী দিনে যদি আপনাদের সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে সিলেটের এই পরিবর্তনের ক্ষেত্রে, রূপান্তরের ক্ষেত্রে আমাদের সম্ভাব্য পদক্ষেপগুলি কি হবে, এগুলি একটু আপনাদের জ্ঞাতার্থে একটু বলতে চাই। সিলেটে আমাদের অর্থনীতি যেভাবে এখন চলছে, এই অর্থনীতি যতগুলি পাথর কোয়ারি ছিল, বালুমহল ছিল, এখানে বেশ কিছু শ্রমিক কাজ করতেন। আচ্ছা, আমাদের আমি যেখানে শ্রমিকের সংখ্যা বেশি এরকম কিছু খাতের কথা উল্লেখ করেছি। ব্রিকফিল্ডগুলিতে বেশ কিছু শ্রমিক কাজ করেন, আর আমাদের পরিবহনের ক্ষেত্রে বেশ কিছু শ্রমিক কাজ করেন। কিন্তু কোন একক এন্টিটিতে 2-3 হাজার শ্রমিক নিয়োগ দেওয়ার এরকম একটা প্রতিষ্ঠান সিলেটে নেই। স্বাধীনতার 55 বছর পরে আমরা বিসিকের ক্ষুদ্র কুটির শিল্পের বাইরে এক খাদিম সিরামিক ছাড়া আর কোনো মিডিয়াম সাইজের কোনো শিল্প প্রতিষ্ঠা করতে পারেনি। সেই জন্য আজকে যারা সিলেট থেকে কলেজ ইউনিভার্সিটি পাশ করে যে সমস্ত ছেলেমেয়েরা বের হন, ছেলেরা ডেসপারেটলি চেষ্টা করেন দেশ ছেড়ে চলে যেতে, অথবা ঢাকা চট্টগ্রামে যেতে হবে চাকরি করার জন্য। মেয়েদের ক্ষেত্রে এই অবস্থাটা আরো জটিল, এদের বিয়ের জন্য অপেক্ষা করা লাগে, কারণ ঢাকা চিটাগংকে বেশিরভাগ পরিবারে যেতে দিবে না একা। সিএনজির উপরে যখন প্রশাসন একটু চাপ প্রয়োগ করে, এরা অসহায় হয়ে জিজ্ঞেস করে আমাদের একটা বিকল্প কাজ দেন, সেই কাজে আমরা যাই। সেই বিকল্প কাজ সিলেটে নাই। আপনারা যদি সকাল 8টার আগে উপশহর এবিসি পয়েন্টে যান অথবা আম্বরখানায় যান, আম্বরখানা ট্রাফিক সিগন্যালে দেখবেন প্রতিদিন 100-200 করে লোক বিভিন্ন পয়েন্টে দাঁড়ানো থাকে, মহিলা সহ। অর্ধেক কাজ পায়, অর্ধেক কাজ ছাড়া ফেরত আসে। এরা সবাই হচ্ছে দিনমজুর। সিলেটের এই শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর মধ্যে, অল্প শিক্ষিত, শিক্ষিত অল্প শিক্ষিত সব শ্রেণীর মধ্যে যে কর্মসংস্থানের যে বিরূপ প্রভাব, আরেকটা বিরূপ প্রভাব আমি বলি, সিলেট শহরের বাইরে বিভিন্ন উপজেলাগুলিতে জন্ম নিবন্ধন সার্টিফিকেটের ম্যানিপুলেট করে অনেক জায়গায় 13-14 বছর বয়সের মেয়েদের পর্যন্ত বিয়ে দেওয়া হয়। আপনারা অনেকেই কন্যা সন্তানের বাবা। আমার একটা 19 বছর বয়সের মেয়ে আছে, এখনো চোখ মুখ শক্ত করে কিছু বললে কেঁদে অস্থির হয়ে যায়। তো 13-14 বছর বয়সের একটা মেয়ের ম্যাচুরিটি কি পরিপক্কতা, কোনো পরিপক্কতাই নেই। সেই মেয়েটাকে যখন বাবা মা বিয়ে দেয়, কোনো বাবা মা বিনা কারণে এত বেরকম হয় না। কিসের জন্য হয়? আর্থিক অনটনে। ঘুরে ফিরে এটিও কর্মসংস্থানহীনতার প্রভাব। এই জন্য সিলেটের যে সামাজিক অস্থিরতা, যেটা একটু লেয়ারের নিচে বলে হয়তো আপনারা ফিজিক্যালি এখন অনুভব করছেন না, এই সামাজিক অস্থিরতা যাতে একটা বড়ভাবে বিস্ফোরিত না হয়, এবং আমাদের যারা ওয়ার্কিং এজ পপুলেশনে ঢুকে, এবং আমাদের যে পাইড আপ আনএমপ্লয়েড তরুণ যুবক, এদের সবার স্বার্থে, সিলেটের স্বার্থে আমাদের আগামী দিনের অগ্রাধিকার হবে যে আমরা সরকারি নীতি সহায়তা দিয়ে এই সিলেটে উদ্যোক্তাদের শিল্পায়নে উদ্বুদ্ধ করব, এবং শিল্পায়নের মাধ্যমে শিক্ষিত অল্প শিক্ষিত তরুণ যুবক সবার জন্য কর্মসংস্থানের একটা বড় বড় খাত উন্মুক্ত হবে। একইভাবে আমাদের শিক্ষিত তরুণ তরুণী, তাদেরকে আমরা আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দিব, লজিস্টিক সাপোর্ট দিব, দিয়ে তাদের আইটি খাত সংশ্লিষ্ট বিভিন্ন পেশার মধ্যে সম্পৃক্ত করব। আমাদের তরুণদেরকে আমরা আধুনিক কৃষি এবং সাথে সম্পৃক্ত করব। আধুনিক কালের মৎস্য চাষ পুকুরে করা লাগে না। বিভিন্ন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এই সমস্ত দেশে বিভিন্ন ট্যাঙ্কের মাধ্যমে মৎস্য চাষ হয়। আমরা সেই সমস্ত উপকরণ দিব, প্রয়োজনে ছোট করে তহবিল দিব, প্রশিক্ষণ দিব, এবং এই চাষের বিস্তার ঘটাবো ইনশাআল্লাহ সিলেট হিসাবে আবির্ভূত হয়। আর সিলেটের কর্মসংস্থানের সাথে সিলেটের যে
যে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, তার সাথে একটি বড় সমস্যা, বড় চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে, সেটি হচ্ছে জলাবদ্ধতার সমস্যা। আপনারা সবাই যারা একটু নিচু ওয়ার্ডে থাকেন, অল্প বৃষ্টি হলে নিচু বাড়িগুলিতে পানি ঢুকে, এবং ঠিক এই পজিশনে যদি আমরা আগামী 8-10 বছর রেখে দিই সিলেটকে, সিলেট শহরের একাধিক ওয়ার্ডের নিচু জায়গাগুলি বসবাসের অযোগ্য হবে। একদিন বৃষ্টি হবে, সেই পানি নামবে 2 মাস পরে। এই জলাবদ্ধতা অবসানের জন্য ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ পাই রাষ্ট্র পরিচালনার, এই জলাবদ্ধতা নিরসনে আমরা স্থায়ী ব্যবস্থা নিব, কোনো কসমেটিক ব্যবস্থা না, স্থায়ী ব্যবস্থা নিব। একইভাবে সুরমার 2 পারের ভাঙন প্রতিরোধেও ইনশাআল্লাহ আমরা স্থায়ী ব্যবস্থা নিব। আর সিলেটের 2টা গুরুতর সামাজিক সমস্যা আছে। একটা হলো তীর খেলা, অনলাইন গেমিং, যেটার কারণে আমাদের অনেক শ্রমজীবী পরিবারে তালাক পর্যন্ত হয়। ডোমেস্টিক ভায়োলেন্স তো আছে। ইনশাআল্লাহ এই সিলেটে যদি বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, অনলাইন গেমিং থাকবে না। একইভাবে মাদককেও আমরা শূন্য পর্যায়ে নামিয়ে নিয়ে আসবো সিলেটে। এই মাদকের কোনো আড্ডাও থাকবে না, মাদকের বিক্রয়ের কোনো ইনশাআল্লাহ জায়গাও থাকবে না। আমি কর্মসংস্থানহীনতার সাথে আরেকটা জিনিস যোগ করি। কর্মসংস্থানহীনতার কারণে আয়ের ওয়েজ ইমপ্রুভ করে না। যদি কাজ বেশি বেশি থাকতো এবং যত লোক তত পরিমাণ কাজ থাকতো, তাহলে অর্থনৈতিক স্বাভাবিক হিসাবে ওয়েজ বৃদ্ধি পেত, মজুরি বৃদ্ধি পেত। সিলেটের বহু প্রাইমারি স্কুলে আপনি পাবেন, আমি শহরের কথা বলছি না, বাইরে বাচ্চারা যারা প্রাইমারি স্কুলে আসে আধা পেট খেয়ে আসে। তো অর্ধেক অভুক্ত যে ছেলে বা মেয়েটা স্কুলে আসে, ওর মাথায় পড়া ঢুকবে কিভাবে? এটিও কর্মসংস্থানহীনতার একটা ইনডিরেক্ট এফেক্ট। সেই জন্য কর্মসংস্থানের বিষয়টার উপরে আমরা এত জোর দিচ্ছি, এটা আমাদের একটা টপ মোস্ট প্রায়োরিটি। আর প্রাইমারি যেহেতু এগুলি আমাদের জাতীয় পর্যায়ের উদ্যোগ, তারপরে আমি খুব সংক্ষেপে 2টা জিনিস ছুঁয়ে যাই। একটা হলো প্রাইমারি স্কুল এবং হাই স্কুল লেভেলে আমাদের শিক্ষার মান উন্নত করার জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। একইভাবে বিএনপির আগামী দিনের লক্ষ্য হচ্ছে যারা ম্যাট্রিক এবং ক্লাস 12 পাস করবে, ইন্টারমিডিয়েট পাস করবে, তারা সাধারণ শিক্ষার সাথে অন্তত একটা করে বৃত্তিমূলক শিক্ষা নিয়ে বের করবে, একটা আর্নিং স্কিল নিয়ে বের হবে। সেটা প্লাম্বার হতে পারে, সেটা ইলেকট্রিকের কাজ হতে পারে, সেটা কোডিং হতে পারে, সেটা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ হতে পারে, কিন্তু একটা আয় রোজগারি শিক্ষা নিয়ে তারা বের হবে, যাতে পরবর্তী ধাপে যদি তারা শিক্ষা কন্টিনিউ নাও করে, তাদের একটা আর্নিং স্কিল থাকবে। একইভাবে এই আর্নিং স্কিল নিয়ে আমাদের দেশের বাইরে যে সমস্ত প্রবাসীরা যাবেন, তাদের আয়ের পরিমাণ বাড়বে। এখন যে কায়িক পরিশ্রমের বিনিময়ে তারা যে রিটার্ন পান, সেটি খুবই অপ্রতুল, এবং অন্যান্য দেশের সাথে হিসাব করলে দেখবেন পার ক্যাপিটা প্রবাসীদের যে আয়, সেটার মধ্যে বাংলাদেশ নিম্নতম। সেই অবস্থা থেকে আমরা আগামী দিনের সম্ভাব্য প্রবাসী যারা যাবেন বিভিন্ন পেশার জন্য, তাদেরকে সেই জায়গা থেকে বের করে আনতে। আমি এই মুহূর্তে আর কথা বাড়াবো না। খুব আপনাদের কাছে আমাদের মাতৃসম নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইব, যেন আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দেন, তাকে হায়াতে তৈয়বা দেন, সুস্থতা দান করেন। আর আপনাদের কোনো মতামত, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা আসলে আমার নেই, কিন্তু আপনাদের মতামত এর সাথে যদি আসে চেষ্টা করব উত্তর দিতে। আর আপনাদের মতামত, পরামর্শ, সাজেশন এগুলি আমাদের আগামী দিনে চলার পথে অত্যন্ত সহায়ক হবে। যদি দেন আমি খুব কৃতজ্ঞ হব। মাইকটা আমি ছেড়ে দিচ্ছি আপনাদের কাছে।